স্লাইড ঠিক মতো দেখা যাচ্ছে? স্লাইড শো করছি। ওকে, আজকে আমরা সলিড ফিজিক্স 2 এর আমরা একটি নতুন অধ্যায় আমরা আলোচনা শুরু করব। এবং এই নতুন অধ্যায়টি হচ্ছে সুপার কন্ডাক্টর। বাংলায় বলা হয় অতি পরিবাহিতা। নাম কম বেশি সবাই শুনছো। তোমাদের সিলেবাসের হচ্ছে পঞ্চম চ্যাপ্টার এই সুপার কন্ডাক্টর, যেটা আমরা আলোচনা করব। তো এখানে একটু বইপত্রের ব্যাপার আছে, একটু বইপত্রের ব্যাপারগুলো একটু বলে নেই। আর তার আগে আরেকটা কথা বলি যে এই যে সুপার কন্ডাক্টর, এইটা মডার্ন ডে ফিজিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং রিসার্চের দিক থেকে সুপার কন্ডাক্টরের যে ব্যাপ্তি, যে পরিসর, এটা কিন্তু অনেক অনেক বড়, এই ব্যাপ্তি পরিসর। তো এই সুপার কন্ডাক্টরের গবেষণার প্রথম দিকের যে অগ্রযাত্রা বাংলাদেশে, বা প্রথম দিকে আমরা যে বাংলাদেশে যে সুপার কন্ডাক্টরের যে গবেষণাটা শুরু হয় 80-র দশকে, সেটা হচ্ছে খুব বড় আকারে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এবং বর্তমান আমাদের যে সদ্য এমিরেটাস প্রফেসর হয়েছেন প্রফেসর আজহারুল ইসলাম স্যার, ওনার অধীনেই এই সুপার কন্ডাক্টরের এই গবেষণাটা শুরু হয়। এবং মডার্ন ডে ফিজিক্সের গুরুত্ব অপরিসীম। তো সুপার কন্ডাক্টরের যে বিষয়গুলো, এগুলো যদি তোমরা খুব ভালোভাবে, খুব বিস্তারিত তোমরা যদি জানতে চাও, তাহলে এখানে যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, সলিড ফিজিক্স, ডক্টর মোহাম্মদ গোলাম মাওলা চৌধুরী, যে বইটা হচ্ছে আজিয়া বুক ডিপো থেকে পাবলিশ হয়েছে, তোমরা এই বইটা অনুসরণ করতে পারো। এখানে সুপার কন্ডাক্টরের বিস্তারিত আলোচনা আছে, একদম ডিটেলস আলোচনা তোমরা এখানে পাবা। এবং স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উনি শিক্ষকতা করছেন, এমএসসি কমপ্লিট করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, পিএইচডি করছেন সাউদাম্পটন যুক্তরাষ্ট্র থেকে। এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি হচ্ছে সর্বশেষ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতেও তিনি শিক্ষকতা করছেন। স্যার মারা গেছেন বেশ কয়েক বছর হয়েছে। তবে এই বইটাতে সুপার কন্ডাক্টরের সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। আর যদি ইংরেজি কোনো বই তোমরা ফলো করতে চাও সুপার কন্ডাক্টরের জন্য, তাহলে অ্যাশক্রফট মার্মিনের যে বইটা সলিড ফিজিক্স অ্যাশক্রফট মার্মিন, এই বইটা হচ্ছে তোমরা অনুসরণ করতে পারো। এই হচ্ছে সুপার কন্ডাক্টর পড়াশোনার জন্য বইপত্রের বিষয়গুলো বললাম। তো সুপার কন্ডাক্টরের আলোচনায় যাওয়ার আগে কয়েকটা ব্যাপার একটু বলে নেওয়া উচিত। সেটা হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি যদি তোমাকে পেতে হয়, তাহলে মেটালিক সিস্টেম প্রয়োজন। মেটালিক সিস্টেমের বাহিরে তুমি সুপার কন্ডাক্টিভিটি পাবা না। ইন জেনারেল কেসে, সুপার কন্ডাক্টিভিটি পেতে হলে আমাদের মেটালিক সিস্টেমের প্রয়োজন, মানে ধাতব সিস্টেম বা ধাতব যেগুলো আছে সেগুলো প্রয়োজন। তবে এইটা সম্ভব যে একটা ইনসুলেটর কিংবা একটা সেমিকন্ডাক্টর নিয়ে যদি আমরা কাজ শুরু করি, এরপর যদি এইটাকে আমরা ডোপিং করি অথবা চাপ প্রয়োগ করি, তাহলে তার যে ইলেকট্রনিক ব্যান্ড স্ট্রাকচার আছে, এই ইলেকট্রনিক ব্যান্ড স্ট্রাকচারের এমন পরিবর্তন আসতে পারে যাতে করে এটি মেটালিক বিহেভিয়ার করতে পারে। তাহলে কথাটা কি দাঁড়াইতেছে? দাঁড়াইতেছে যে আমাকে যদি সুপার কন্ডাক্টিভিটি পাইতে হয়, তাহলে অবশ্যই আমার মেটালিক সিস্টেমের প্রয়োজন আছে। এখন মেটালিক সিস্টেমের বাহিরে যদি আমি সুপার কন্ডাক্টিভিটি পেতে চাই, এবং সেটা যদি ইনসুলেটরের ক্ষেত্রে পেতে চাই কিংবা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমি পাইতে চাই, তাহলে আমাকে সেই ইনসুলেটর কিংবা সেমিকন্ডাক্টরটাকে ডোপিং অথবা প্রেসার প্রয়োগ করতে হবে। এবং যদি আমি ডোপিং কিংবা প্রেসার প্রয়োগ করি, তাহলে তার যে ইলেকট্রনিক ব্যান্ড স্ট্রাকচার আছে, এই ইলেকট্রনিক ব্যান্ড স্ট্রাকচারের একটা পরিবর্তন আসতে পারে। এবং এই পরিবর্তন আসার ফলে সেখানে আমি মেটালিক বিহেভিয়ার পাইতে পারি, তখন সেখান থেকে আমার সুপার কন্ডাক্টিভিটি পাবার একটা চান্স থাকে।
আমার এই কথাটা কি তোমরা বুঝতে পারছো সবাই আমি কি বলতে চাইছি? ওকে, এখন আমরা বোঝার চেষ্টা করি ধাপে ধাপে যে হোয়াট হ্যাপেন্স টু কন্ডাক্টিভিটি অ্যাজ টেম্পারেচার ইজ লোয়ার। মানে তাপমাত্রা তুমি যদি কমাইতে থাকো, মেটালের ক্ষেত্রে, আমরা তো মেটালিক সিস্টেমের ক্ষেত্রে এই কথাগুলো বলতেছি, মেটালিক সিস্টেমের ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা কমাইতে থাকো তাহলে কি ঘটতে পারে, এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। তো এই যে মেটালিক সিস্টেমের ক্ষেত্রে তুমি যদি তাপমাত্রা কমাইতে চাও তাহলে তোমার কি ঘটনাগুলা ঘটবে, এইটা সম্পর্কে পপুলার তিনটা আইডিয়া আছে। পপুলার তিনটা আইডিয়া, সেই তিনটা আইডিয়া আমরা একটু জানার আগে চেষ্টা করি, যাতে করে আমরা যখন বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব, প্রশ্নগুলো আমরা আলোচনা করব, আমরা যাতে কনসেপ্ট গুলা বুঝতে আমাদের জন্য একটু সহজ হয়। তাহলে আমরা সেই স্লাইড শেয়ারটায় চলে যাচ্ছি। আহ, একটু এক্স্যাক্টলি আমি কোথায় রাখলাম স্লাইডটা, খেয়াল করতেছে না। হ্যাঁ, পাইছি। ওকে, ঠিক আছে। তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ, যেটা আমি শেয়ার করলাম মাত্র? এটা আর্লিস যে আইডিয়া গুলো ছিল সুপার কন্ডাক্টিভিটি সম্পর্কে, আর্লিস যে আইডিয়া গুলো ছিল 1900 সাল থেকে 1910 সাল পর্যন্ত, সেই আইডিয়া গুলো এখানে বলা আছে। এবং যেটা বলা আছে, ফিজিসিস্ট তারা তিনটা প্রপোজাল সেখানে প্রস্তাব, অ্যাক্টিভিটি উড কিপ ইনক্রিজিং কন্টিনিউয়াসলি অ্যাজ থার্মাল স্ক্যাটারিং গোস ডাউন। ঠিক আছে, এটার বলতে এখানে কি বুঝাইছে, তাপমাত্রা কমতে থাকলে পরিবাহিতা তত বাড়তে থাকবে। মানে আপনি তাপমাত্রা যত কমাইতে থাকবেন, পরিবাহিতা বাড়তে থাকবে এবং পরিবাহিতা সরি আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। এবার আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, যে কন্ডাক্টিভিটি উড কিপ ইনক্রিজিং কন্টিনিউয়াসলি অ্যাজ থার্মাল স্ক্যাটারিং গোজ ডাউন। ঠিক আছে, মানে থার্মাল স্ক্যাটারিংটা যদি ধীরে ধীরে কমতে থাকে, তাহলে আপনার যে কন্ডাক্টিভিটি আছে, পরিবাহিতা আছে, এইটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই জন্য যে এটা মানেটা কি, বা এটা অ্যাকচুয়ালি আসলে কি বোঝায়, আমরা যদি তাপমাত্রা কমাইতে থাকি, কমাইতে থাকলে পরিবাহিতা আস্তে আস্তে বাড়তে থাকবে। পরিবাহিতা যদি আস্তে আস্তে বাড়তে থাকে,
তাহলে রেজিস্টিভিটি মানে হচ্ছে রোধকত্ব, এটা কমতে থাকবে। এখন আমরা জানি যে থার্মাল মোশন অফ চার্জ ক্যারিয়ার অথবা থার্মাল মোশন অফ দ্য অ্যাটমস, এরা হচ্ছে বিক্ষেপণ কিংবা স্ক্যাটারিং এর সোর্স। যত স্ক্যাটারিং বেশি হয় তত পরিবাহিতা কমবে এবং রোধকত্ব বাড়বে। এই পয়েন্টগুলো একটু বুঝতে চেষ্টা করো। স্ক্যাটারিং যত বেশি হবে আমার কন্ডাক্টিভিটি তত কমে যায়। কন্ডাক্টিভিটি কমে যায় এর মানে হচ্ছে রেজিস্টিভিটি কিংবা রোধকত্ব বেড়ে যায়। তার মানে কি, তাপমাত্রার কমানো মানেটা কি? যদি আমি টেম্পারেচার কমাইতে থাকি এর মানে কি, স্ক্যাটারিং কে আমরা কি বাড়াইতে পারবো না কমাইতে পারবো যদি আমরা তাপমাত্রা কমাই দেই? তাপমাত্রা বাড়াইলে কি স্ক্যাটারিং কমবে না বাড়বে? মুখে বলতে হবে যে বাড়বে না কমবে। ভাইয়া বাড়বে। আচ্ছা আমি আরেকটু আচ্ছা আমি আরেকটু সহজ করে বলি। আমি বলছি থার্মাল মোশন অফ চার্জ ক্যারিয়ার, মানে বা আরেকটু, যেটা আরেকটা বললাম থার্মাল মোশন অফ দ্য অ্যাটম, মানে এই যে সমস্ত বাহক গুলা থাকে যারা টেম্পারেচার বাড়ার সাথে সাথে, যে সমস্ত বাহক গুলা থাকে সেটা হোল হইতে পারে কিংবা সেটা ইলেকট্রন হইতে পারে, এদের তো টেম্পারেচার বাড়ালে কি কাইনেটিক এনার্জি বেড়ে যায়, তাই না? তো আমরা বলছি যে এরা হচ্ছে আমার স্ক্যাটারিং এর সোর্স। এখন যদি স্ক্যাটারিং বেশি হয় তাহলে তোমার কন্ডাক্টিভিটি কমে যাবে। কন্ডাক্টিভিটি কমার মানে কি, রোধকত্ব কমে যাবে। তাহলে চার্জ ক্যারিয়ার গুলোর যদি তুমি কি কমাইতে চাও, তার মোশন কমাইতে চাও, তাহলে তোমার ফার্স্ট কাজটা কি, টেম্পারেচারকে ডাউন করে দিতে হবে। অর্থাৎ টেম্পারেচার যদি তুমি কমাইতে থাকো তাহলে তোমার স্ক্যাটারিং কি আস্তে আস্তে কমতে থাকবে। কারণ যারা চার্জ ক্যারি মানে এই যে চার্জ ক্যারি করতেছে এদের কাইনেটিক এনার্জি ডিপেন্ড করে টেম্পারেচারের উপর। এখন তুমি যদি তার টেম্পারেচারকে বাড়াইতে থাকো তাহলে কি হবে, তার স্ক্যাটারিং বাড়বে। স্ক্যাটারিং যদি বাড়ে তাহলে কি তার যে কন্ডাক্টিভিটি আছে এই কন্ডাক্টিভিটি কমবে। আর কন্ডাক্টিভিটি কমার মানেটা কি, রেজিস্টিভিটি বেড়ে যাবে। তাহলে আমরা যদি স্ক্যাটারিং কমাইতে চাই তাহলে আমার ফার্স্ট কাজ কি করতে হবে, চার্জ ক্যারিয়ার গুলোর যে মোশনস আছে এই মোশন গুলারে কমাইতে হবে। তাহলে এই মোশন গুলা যদি আমি কমাইতে চাই তাহলে বলেন এখন টেম্পারেচার বাড়াইতে হবে না কমাইতে হবে? টেম্পারেচার কমাইতে হবে। এই কথাটা বুঝেন না এখনো পর্যন্ত? কে আমাকে বলেন যে বুঝি না এখনো? বা স্ক্যাটারিং এটা এর বুঝেন নাই? সহজ, এটা মানে আপনি যেটা বলছেন এটা বলছেন স্ক্যাটারিংটা তো, স্ক্যাটারিং এর সহজ ভাবে কিভাবে বলা যায় স্ক্যাটারিং বা বিক্ষেপণ? বাবা এটা ল্যাটিসের ভেতরের ঘটনা। এটা ল্যাটিসের ভেতরে যে ঘটনাগুলা ঘটে, তুমি ইসে পড়ছো না, ওই কি বলে ব্রাগের সূত্র পড়ছো না? ওইখানে কি হয়, ক্রিস্টালের উপরে যখন তুমি লাইট গুলা ফেলে ভিতরে গিয়ে কি হয়, অপবর্তন সংঘটিত হয়, তাই না? তো স্ক্যাটারিং কখন হয়? স্ক্যাটারিং হয় যে যে দুইটা স্লিট, এই দুইটা স্লিটের মাঝখান দিয়ে যদি কোনো লাইটের পার্টিকেলকে তুমি পাঠাইতে চাও তাহলে স্লিটের সাইজের থেকে যদি পার্টিকেলের সাইজটা বড় হয় তাহলে কি করতে হবে, তোমাকে বিক্ষিপ্ত হয়ে ওই রাস্তাতে যাইতে হবে না? এটা হচ্ছে সহজে স্ক্যাটারিংটা বোঝার অর্থ। তাহলে থার্মাল মোশন গুলার মানে থার্মাল মোশন মানে তাপের কারণে যে গতি বাড়তে থাকবে চার্জ ক্যারিয়ার গুলা, এগুলা যত বেশি ফাস্ট হবে সোর্স মানে সোর্স থেকে কি তার চারিদিকে ছড়া ছিটা যাওয়ার প্রবণতাটা কি তত বাড়বে না? তাহলে এইটা আমার তো না এখানে স্ক্যাটারিংটা, বুঝাইতে পারছি? আচ্ছা, ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন যেটা বললাম যে স্ক্যাটারিংটা যদি আমরা কমায় দিতে পারি তাহলে তাপমাত্রা কমানো মানে কি, পুরো একটা ক্রিস্টাল সিস্টেমকে, তাপমাত্রা কমানোর মানেটা হচ্ছে পুরো একটা ক্রিস্টাল সিস্টেমকে একটি বা একটা ল্যাটিসকে অনেকটা ঠান্ডা করে ফেলা। সহজ হিসাব, তাপমাত্রা কমানো মানে হচ্ছে
পুরো একটা ক্রিস্টাল সিস্টেমকে, একটা ল্যাটিসকে তুমি ঠান্ডা করে ফেলছো। সে বেশি তখন কি থাকবে না, উত্তেজিত থাকবে না। মানে এই যে ল্যাটিসটা বা ক্রিস্টালটার কথা আমরা বলতেছি, তখন সে খুব বেশি উত্তেজিত থাকে না। তো সেই ক্ষেত্রে ইলেকট্রন বা হোল, যাদেরকে আমরা ওই যে চার্জ ক্যারিয়ার বলতেছি, ইলেকট্রন বা হোল, সেগুলোর পরিবাহিতার অংশ নেয় এবং সেগুলো লেস স্ক্যাটার্ড হবে, মানে কম বিক্ষেপণ হবে। কাজেই তখন কি আমার কন্ডাক্টিভিটি বাড়তে থাকবে। তো এইটা হচ্ছে ফার্স্ট যে প্রপোজালটা ছিল তার কথাটা। ক্লিয়ার সবাই? ওকে, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলবেন, যে বুঝতেছি না আমি আবার রিপিট করবো, সমস্যা নেই। সেকেন্ড প্রপোজালটা কি ছিল? কন্ডাক্টিভিটি উড ইজ স্যাচুরেটেড। স্যাচুরেটেড শব্দের অর্থ সম্পৃক্ত হওয়া। at some given low value, because there would always be some imperfections of which electron would scatter. কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে পরিবাহিতা কমতেই থাকবে, মানে যদি এমনি কন্ডাক্টিভিটি কমাইতে থাকি, একটা সময় গিয়ে এটা সম্পৃক্ত হবে, স্যাচুরেটেড হবে। এবং আমরা কি জানি সম্পৃক্ত হওয়া মানে কি? যে এর পরে নতুন করে আমি আর কোনো কিছু পাবো না। তোমাদের মনে থাকার কথা, তোমরা থার্ড ইয়ারে পড়ছো পি এন জাংশন ডায়োড, এবং সেখানে তোমরা বায়াসিং পড়ছো, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। রিভার্স বায়াসে তোমাদের মনে থাকার কথা, তোমরা একটা সম্পৃক্ত বিন্দু পাইছিলা, যে বিন্দুতে গিয়া রিভার্স ভোল্টেজের মান তুমি যতই বাড়াও না কেন, তুমি কি কারেন্টটা নতুন করে পাইতা? নতুন করে আর কারেন্ট পাইতা না। তো এখানেও ব্যাপারটা এরকম, যে কন্ডাক্টিভিটি যদি কমাইতে থাকি আমরা, একটা জায়গায় গিয়া এটা সম্পূর্ণভাবে স্যাচুরেটেড হয়ে যাবে। তাহলে যতই আমি টেম্পারেচার কমাই না কেন, একটা জায়গায় পরিবাহিতা আর কমানো যাবে না। কারণটা কি? কারণ হচ্ছে, যে ক্রিস্টাল তৈরি করি না কেন, আমি যে ক্রিস্টালই তৈরি করি না কেন, এইটার একটা এন্ট্রপিক অঞ্চল আছে। এই এন্ট্রপিক অঞ্চলের মধ্যে ইমপারফেকশন যে কথাটা বলা আছে, কিংবা অবিশুদ্ধতা, ইমপিউরিটি থাকে। আমি যে ক্রিস্টালই তৈরি করি না কেন, এটার মধ্যে একটা এন্ট্রপিক অঞ্চল আছে, এবং এই অঞ্চলের মধ্যে একটা ইমপারফেকশন বা ইমপিউরিটি এগুলা আছে। তার মানে অন্য যে সমস্ত সোর্স গুলা আছে যারা স্ক্যাটারিং করায়, যদি আমি এদেরকে বন্ধ করে দেই, আমার এই যে ইমপিউরিটি যতটুকু থাকবে, সেটার পরিমাণ তোমার যতই কম হোক না কেন, সেই ইমপিউরিটির কারণে সৃষ্ট স্ক্যাটারিং পরিবাহিতাকে একটা পর্যায়ে সম্পৃক্ত করবে। তাহলে পুরো কথাটা সামারাইজ করলে কি দাঁড়াইতেছে? সামারাইজ করলে দাঁড়াইতেছে, একটা ক্রিস্টাল যদি আমি বিবেচনা করি, সেই ক্রিস্টালের মধ্যে একটা এন্ট্রপিক রিজন আছে। এই এন্ট্রপিক রিজনে তোমার জন্য ইমপারফেকশন, ইমপিউরিটি, ভেজাল এগুলো থাকবে। এখন স্ক্যাটারিং হয় এমন সোর্স গুলোকেও যদি তুমি বন্ধ করে দিতে পারো, এই ইমপারফেকশন, এই ইমপিউরিটি থাকার কারণে তোমার স্ক্যাটারিং হবেই, এবং একটা পর্যায়ে গিয়া তোমার কন্ডাক্টিভিটি কি হয়ে যাবে? স্যাচুরেটেড কিংবা সম্পৃক্ত হয়ে যাবে। মানে টেম্পারেচার তুমি যতই কমাও না কেন, তোমার জন্য কি কন্ডাক্টিভিটি আর বৃদ্ধি পাবে না। আমার কথাটা কি সবাই বুঝতে পারছো? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন কিনা রেসপন্স করতে হবে। টেক্সট করলে হবে না, এখানে রেসপন্স করতে হবে। ভাইয়া যে ব্যাখ্যাটা বললেন এই ব্যাখ্যাটা আবার বলেন। আচ্ছা, আর কেউ, কারো কোনো জায়গায় কনফিউশন? কারো কোনো জায়গায় নতুন করে হ্যাঁ রিপিট ভাইয়া। করতে হবে? আচ্ছা, ওকে। যে আমি আবার রিপিট করতেছি, মানে একটা ক্রিস্টাল, এটাকে তুমি যেভাবেই তৈরি করো না কেন, এটার মধ্যে একটা এন্ট্রপিক রিজন থাকবে। সেই এন্ট্রপিক রিজনে কিছু ইমপারফেকশন, কিছু ইমপিউরিটি আছে। এখন যে সোর্স গুলা আছে, মানে স্ক্যাটারিং করার জন্য যেই সোর্স গুলা আছে, এই সোর্স গুলাকে তুমি যদি অফও করে দাও, তোমার এই ইমপারফেকশন, এই ইমপিউরিটি
এইগুলার কারণে হচ্ছে তোমার কি হবে, সেখানে স্ক্যাটারিং হবে। ঠিক আছে? আর এই স্ক্যাটারিং হওয়ার কারণে টেম্পারেচার তুমি যতই কমাও না কেন, একটা পর্যায়ে গিয়া তোমার যে কন্ডাক্টিভিটি এইটা সম্পৃক্ত হয়ে যাবে। এই কথাটা এখানে বলছি। এবার কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে। এই পয়েন্ট গুলা ধরতে হবে, নাহলে তুমি যে থিওরি গুলা পড়বা বা যে প্রশ্নগুলা পড়বা, এটা কি পড়তেছে এগুলো তুমি বুঝবা না। এখন আসি 3 নাম্বার যে প্রপোজালটা ছিল, এইটা হচ্ছে সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং প্রপোজাল। কারণ এই প্রপোজালের আগে, মানে এই প্রপোজাল যখন দেয়, ঠিক ওই সময়টাতে অ্যাটমিক যে পিকচার কিংবা ডিসক্রিট অ্যাটমিক যে অরবিটাল, অর্থাৎ অ্যাটমিক যে মডেলগুলো আছে, এগুলো মোটামুটি প্রস্তাবনা শুরু হয়ে গেছে এবং মোটামুটি কয়েকটা স্টাবলিশড হয়ে গেছে। তাহলে ওই অ্যাটমিক পিকচার কিংবা অ্যাটমিক মডেল বা ডিসক্রিট অ্যাটমিক অরবিটাল, এই কনসেপ্ট গুলার আলোকে তোমাকে কি করা হয়েছে, এই থার্ড প্রপোজালটা দেওয়া হয়েছে। তাহলে থার্ড প্রপোজালটা কি ছিল? পারহ্যাপস দ্য মোস্ট পপুলার আইডিয়া, হাউএভার, predicted by the emerging picture of discrete and localized atomic orbitals, was that the conducting electrons would eventually be captured by the atom. এই যে কথাটা ইভেনচুয়ালি বি ক্যাপচার্ড বাই দ্য অ্যাটমস, এটা খুব গুরুত্বপূর্ণ। লিডিং টু জিরো কন্ডাক্টিভিটি অর টু অ্যান ইনফাইনাইট রেজিস্ট্যান্স। এই লাস্ট অংশগুলো, লাস্ট যে কথাগুলো বলছি, ওয়াজ দ্যাট দ্য কন্ডাক্টিং ইলেকট্রনস উড ইভেনচুয়ালি বি ক্যাপচার্ড বাই দ্য অ্যাটমস, লিডিং টু জিরো কন্ডাক্টিভিটি অর টু অ্যান ইনফাইনাইট রেজিস্ট্যান্স। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটার অর্থটা কি? অর্থটা হচ্ছে, আমি যখন একটা সিস্টেমের কন্ডাকশন যে ইলেকট্রন গুলো আছে, আমি যদি সেই সিস্টেমটাকে খুবই ঠান্ডা করে দেই, তাহলে সেই ইলেকট্রন অনেকখানি এনার্জি হারায় যাবে। কথাটা ভালো করে বুঝবেন। আমার কাছে একটা সিস্টেম আছে, যে সিস্টেমটার মধ্যে কন্ডাকশন ইলেকট্রন আছে, মানে যারা পরিবাহিতায় অংশগ্রহণ করে। এখন যদি আমি ওই সিস্টেমটাকে খুবই ঠান্ডা করে দেই, তাহলে ওই যে কন্ডাকশন ইলেকট্রন গুলো আছে, তারা কিছু এনার্জি লস করবে এবং তারা অ্যাটমিক ইলেকট্রন হিসাবে, অরবিটাল ইলেকট্রন হিসাবে অ্যাটমের সাথে যুক্ত হয়ে যাবে। এই যে অ্যাটমের সাথে যে যুক্ত হয়ে যাবে, এইটাকে বলা হয়েছে ক্যাপচার্ড বাই দ্য অ্যাটম। তাহলে অ্যাটমের সাথে যখন যুক্ত হয়ে যাবে, এবং যদি অ্যাটমের সাথে তারা যুক্ত হয়ে যায়, তাহলে তারা আর কন্ডাক্টিং এ অংশগ্রহণ করতে পারবে না। আমি কি কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ। কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, হ্যাঁ বলেন। বলেন কার প্রশ্ন আছে। স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা, আরেকবার বলতেছি। আপনি মনে করেন আপনার কাছে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের মধ্যে আপনার কাছে কিছু কন্ডাকশন ইলেকট্রন আছে। এখন আপনি যদি ওই সিস্টেমটাকে খুবই ঠান্ডা করে দেন, মানে টেম্পারেচারকে অনেক কমায় দেন, তাহলে সেই ইলেকট্রন গুলো কি করবে, অনেকখানি এনার্জি হারায় ফেলবে। এবং তখন তারা অ্যাটমিক ইলেকট্রন হিসেবে, মানে অরবিটাল ইলেকট্রন হিসেবে, তারা অ্যাটমের সাথে যুক্ত হয়ে যাবে। এবং যখন তারা অ্যাটমের সাথে যুক্ত হয়ে যাবে, তখন তারা আর কন্ডাক্টিং এ অংশগ্রহণ করবে না। এবং এই যে বলা হয়েছে কন্ডাক্টিং এ আর অংশগ্রহণ করবে না, তখন ধারণা করা হয়েছে সেখানে জিরো কন্ডাক্টিভিটি অর ইনফাইনাইট রেজিস্ট্যান্স থাকবে, মানে শূন্য পরিবাহিতা থাকবে, অথবা সেখানে অসীম রোধকত্ব তৈরি হবে। এইটা হচ্ছে থার্ড প্রপোজালটা ছিল। বুঝাইতে পারছি কথাটা? ওকে। কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে এবার আমি পরের স্লাইডে চলে যাই, এবং পরের স্লাইডে আমরা কিছু ইন্টারেস্টিং ব্যাপার এখানে খেয়াল করব।
একটু স্লাইডটা রেডি করা ছিল, কোথায় গেল? হ্যাঁ, পাচ্ছি। এখন পর্যন্ত কিন্তু আমরা যতটুকু আলোচনা করছি, এই আলোচনাতে কিন্তু আমরা সুপার কন্ডাক্টিভিটির যে ইন্ট্রোডাকশন সেটা নিয়ে এখনো আমরা আলোচনা করি নাই। মানে কখন থেকে সুপার কন্ডাক্টিভিটি আসাটা শুরু হয় এখন আমরা করব। তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ? ইন্ট্রোডাকশন টু সুপার কন্ডাক্টিভিটি জি ভাইয়া। স্লাইড দেখা যায়? ওকে, ঠিক আছে। এইখানে যে বিজ্ঞানীর নাম তুমি দেখতেছো, যে যার নামটা এখানে দিয়া, তার নাম কি? কেউ বলতে পারবা? নামটা পড়তে পারবা? কামার্লিং ওন, কামার্লিং ওনস। এই কামার্লিং ওনস 1911 সালে সুপার কন্ডাক্টিভিটি আবিষ্কার করেন। তাহলে যদি প্রশ্ন করা হয় সুপার কন্ডাক্টিভিটি কত সালে আবিষ্কার করা হয়, সুপার কন্ডাক্টিভিটি আবিষ্কার করা হয় 1911 সালে। এবং যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে কামার্লিং ওনস। বইপত্রে এটা লেখা থাকে H.K. ওন। ঠিক আছে, উনি সর্বপ্রথম এই সুপার কন্ডাক্টিভিটি আবিষ্কার করেন এবং তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় 1913 সালে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 1913 সালে তাকে যে নোবেল পুরস্কার দেওয়া হয় সেটা কিন্তু সুপার কন্ডাক্টিভিটি ইনভেনশন করার জন্য না, তাকে দেয়া হয়েছে লো টেম্পারেচার ফিজিক্সে এক্সপেরিমেন্ট করার জন্য। সেটা আমরা আসতেছি, কথাটা এখন বলবো। তো এই যে লো টেম্পারেচারে ধাতব যে মেটালগুলো আছে, এই ধাতব মেটালগুলার ইলেকট্রিক কন্ডাকশন বা বৈদ্যুতিক পরিবাহিতা পরিমাপ করতে গিয়ে 1911 সালে এই যে কামার্লিং ওনস তিনি সর্বপ্রথম এই সুপার কন্ডাক্টিভিটির গুণাগুণগুলো তিনি লক্ষ্য করেন। ঠিক আছে, এবং লিকুইড যে হিলিয়াম, এই লিকুইড হিলিয়ামের রোধকত্ব তিনি দেখলেন যে যদি আমরা মাপতে থাকি এবং এইটাকে যদি আমরা টেম্পারেচার ফাংশন হিসেবে আমরা দেখি, তাহলে 4.2 কেলভিন তাপমাত্রায় গিয়া হঠাৎ করে রোধকত্ব হ্রাস পেয়ে যায় এবং পেতে পেতে এইটা একসময় জিরোতে গিয়া পৌঁছায়, একসময় জিরোতে গিয়া পৌঁছায়। এবং এই যে ঘটনাটা, এটাকে আমরা বলি সুপার কন্ডাক্টিভিটি। তোমরা কি এখানে গ্রাফটা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, না ঝাপসা দেখতেছো? হ্যাঁ, স্পষ্ট ঝাপসা দেখা যায় দেখা না যাচ্ছে, ঝাপসা? আচ্ছা, আমি মানগুলা একটা বোঝা যাচ্ছে স্পষ্ট আচ্ছা, আমি আরেকটা গ্রাফ আছে, সেটা বইয়ের গ্রাফ, আমি দেখাচ্ছি। আহ, এবার কি গ্রাফটা দেখা যাচ্ছে? এবার কি দেখতে পাচ্ছ? জি স্যার। জি ভাইয়া, এবার বোঝা যাচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, এইখানে ওই যে এটা যেটা কথা বলতেছিলাম আর কি, যে বলাই মানে আমরা লিকুইড হিলিয়াম এটা রোধকত্ব যখন মাপতেছিল, তখন সে একটা পর্যায়ে এসে দেখলো যে 4.2 কেলভিন যে টেম্পারেচার, এটা এই যে এইখানে এই যে এই পয়েন্টটা যেটাকে আমি মার্ক করলাম, এই 4.2 কেলভিন টেম্পারেচারে গিয়ে হঠাৎ করে রেজিস্টিভিটি কমতে থাকে। এবং এই যে রেজিস্টিভিটি কমতে থাকে, কমতে কমতে একটা সময় সে জিরোর পর্যায়ে গিয়ে পৌঁছায়। জিরোর পর্যায়ে কেমনে পৌঁছায় এটা কেমনে বুঝবা? এই যে ওয়াই কম্পোনেন্ট বরাবর তুমি যেটা দেখতেছো, আর এটা হচ্ছে রেজিস্টিভিটি, এক্স অক্ষ বরাবর তুমি যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তার টেম্পারেচার। ঠিক আছে, তাহলে এই যে 4.2 কেলভিন টেম্পারেচার, এইটার একটু নিচে গিয়া একটা সময় দেখা গেল যে রেজিস্টিভিটি হুট করে কমে যায় এবং সেটা মান কখন কি জিরো চলে আসে। এই যে হঠাৎ করে এই ঘটনাটা ঘটলো, এটাই কিন্তু সুপার কন্ডাক্টিভিটি। ঠিক আছে, এই যে একটা পর্যায়ে গিয়া যখন রেজিস্টিভিটির মান কিন্তু ভাইয়া এরকম জিরো গ্রাফটাতে তো হয়ে দেখা যায়। যাচ্ছে যে এটা ধীরে ধীরে বাড়তেছে। কোন জিরো জায়গায় তো, বাড়তেছে? এই যে 4 যে ওইখানে যে থ্রি, আরে বাপরে, ধীরে বাড়তেছে। গ্রাফটা উপর থেকে আসতেছে। আমরা কি বলছি? আমরা টেম্পারেচার কমাবো না, এই কথাটা বলছি না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝছি। টেম্পারেচার কমাইতে কমাইতে একটা টেম্পারেচার পাইছে 4.2 কেলভিন। এই 4.2 কেলভিন আইসা দেখলো যে আমার একটু নিচে গেলে হুট করে রেজিস্টিভিটি কি হয়ে যায়? জিরো হয়ে যায়। এই যে রেজিস্টিভিটি জিরো হয়ে যাচ্ছে, হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি। এই যে 1911 সালে এই ঘটনাটা ইনভেনশন করা হয়েছে,
এটাই প্রথম সুপার কন্ডাক্টিভিটি আমাদের সামনে ইন্ট্রোডিউস করেন এবং মডার্ন করেন। তবে তার টেম্পারেচার ফিজিক্সে যে এক্সপেরিমেন্ট গুলা করছেন এই কাজের জন্য। তাহলে সেই হিসেবে তুমি কামার্লিং হোমসকে ফাদার অফ লো টেম্পারেচার ফিজিক্স, মানে ফিজিক্স বলতে পারো আর কি। মানে তিনি লো টেম্পারেচার ফিজিক্সের যেই ইনভেনশনটা তার হাত ধরেই এখানে শুরু হয়। এখন এইখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, যে এই যে আমরা বললাম রেজিস্টিভিটি জিরো হয়ে যায়, এটা কি রেজিস্টিভিটি জিরো হয়ে যায়? ডিসি রেজিস্টিভিটি। এসি রেজিস্টিভিটি কিন্তু জিরো হয় না। সো এইটা মনে রাখতে হবে। তাহলে যদি তুমি সুপার কন্ডাক্টরের সংজ্ঞা দিতে চাও, মানে অতি পরিবাহিতা কাকে বলে, এই সংজ্ঞা যদি তুমি দিতে চাও, তাহলে বলবা কোনো একটি ধাতব মেটালের তাপমাত্রা যদি ধীরে ধীরে আমি কমাইতে থাকি, তাহলে যেই তাপমাত্রায় গিয়ে ওই ধাতব পরিবাহীর ডিসি রোধকত্ব শূন্য হয়, তাকে আমরা, ওই সমস্ত ম্যাটেরিয়ালকে আমরা বলবো হচ্ছে সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল। এবং এই ধর্মটাকে আমরা বলবো সুপার কন্ডাক্টিভিটি, বাংলায় বলা হয় অতি পরিবাহিতা। আমি কি বুঝাইতে পারছি? স্যার আরেকবার বলেন। কোন যে সমস্ত ধাতব পদার্থগুলোর তাপমাত্রা ধীরে ধীরে কমাইতে কমাইতে একটি পর্যায়ে গিয়ে তাদের ডিসি রোধকত্ব বা ডিসি রেজিস্টিভিটি শূন্য হয়ে যায়, সেই সমস্ত পদার্থগুলোকে আমরা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল বা সুপার কন্ডাক্টর বলবো। বাংলায় বলা হয় অতি পরিবাহিতা। অতি পরিবাহিতা হচ্ছে ম্যাটেরিয়াল কোনগুলো, আর এই যেই ম্যাটেরিয়াল গুলা এই ধর্ম প্রদর্শন করে তাদেরকে আমরা বলবো সুপার কন্ডাক্টিভিটি বা অতি পরিবাহিতা। অতি পরিবাহিতা বা সুপার কন্ডাক্টিভিটি হচ্ছে ধর্ম। বুঝাইতে পারছি? জি ভাইয়া। ওকে। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যেই টেম্পারেচারে গিয়া এই এই ঘটনাটা ঘটে, সেই টেম্পারেচারটাকে আমরা বলি ট্রানজিশন টেম্পারেচার। মানে যে তাপমাত্রায় আমরা সুপার কন্ডাক্টিভিটি দেখতে পাই, সেই টেম্পারেচারটাকে আমরা ট্রানজিশন টেম্পারেচার বলি। এখন ভিন্ন ভিন্ন বস্তুর জন্য তুমি ভিন্ন ভিন্ন কি ট্রানজিশন টেম্পারেচার পাবা। ঠিক আছে? ঊর্ধ্ব অবস্থাকে আমরা বলি স্বাভাবিক স্টেট এই ক্ষেত্রে, এবং মানে নিচের যে অবস্থাগুলা, এটাকে আমরা বলি কি অতি পরিবাহী স্টেট। মানে এটা কি, ট্রানজিশন টেম্পারেচারের উপরে যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটাকে আমরা বলবো নর্মাল স্টেট, তখন তুমি নর্মাল কন্ডাক্টরে আছো। আর যখন তুমি ট্রানজিশন টেম্পারেচারের নিচে চলে যাবা, তখন সেটাকে আমরা বলি সুপার কন্ডাক্টিং স্টেট। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে যখন ট্রানজিশন টেম্পারেচার আমি পৌঁছাবো, তখন আমার স্টেটের পরিবর্তন আমরা দেখতে পাই। বুঝাইতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? স্যার ট্রানজিশন টেম্পারেচারে স্টেটের পরিবর্তন হয়। হ্যাঁ, মানে ট্রানজিশন টেম্পারেচার উপরে যেটা থাকবে, ট্রানজিশন টেম্পারেচারের উপরে টেম্পারেচারে তুমি স্বাভাবিক স্টেটে থাকবা, মানে নর্মাল কন্ডাক্টর ইয়াতে থাকবা আর কি, মানে মেটাল হিসেবে থাকবা। ট্রানজিশন টেম্পারেচারের নিচে যখন যাবা, তখনই হচ্ছে তুমি কি করবা, সুপার কন্ডাক্টিভিটি স্টেটে চলে যাবা। তার মানে কি, একটা মেটালকে তুমি স্বাভাবিক টেম্পারেচার থেকে যখন ট্রানজিশন টেম্পারেচারে নিয়ে যাও, তখন তার মানে মেটালিক বিহেভিয়ারে চেঞ্জ আসতেছে না, তার স্টেটের পরিবর্তন হচ্ছে না, এটাই বলতে চাইছি আর কি। আমার কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। আর আমরা এরপরে আরেকটা জিনিস মনে রাখবা, যে সমস্ত সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, এই কথাটা ইম্পর্টেন্ট কিন্তু, সমস্ত সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল এরা পারফেক্ট ডায়াম্যাগনেটিক বৈশিষ্ট্য প্রদান করবে। এটা গুরুত্বপূর্ণ, আমরা সামনে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, যে সমস্ত সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল এরা পারফেক্ট ডায়াম্যাগনেটিক বৈশিষ্ট্য তোমাকে দেখাবে, একদম পারফেক্ট ডায়াম্যাগনেটিক বৈশিষ্ট্য। এখন ডায়াম্যাগনেটিক কি, প্যারাম্যাগনেটিক কি, ফেরোম্যাগনেটিক কি, এগুলো সেকেন্ড ইয়ারে হালকা পাতলা তোমাদের ছিল। আহ জানি না কে কতটুকু পড়ছো, সামনে ক্লাসগুলোতে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। আরেকটা ব্যাপার হচ্ছে সুপার কন্ডাক্টিভিটি একটি ডিস্টিং সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। এটা মনে রাখো, এটা আমি সামনে ক্লাসে বিস্তারিত আলোচনা করব, যে সুপার কন্ডাক্টিভিটি একটি ডিস্টিং
সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। ঠিক আছে। সজীব, ক্লাসের কত মিনিট আছে? আচ্ছা, এখন আমরা কি বলছিলাম, সুপার কন্ডাক্টিভিটি কারা শো করবে, কারা সুপার কন্ডাক্টিভিটি প্রদর্শন করবে, কি বলছিলাম ক্লাসের শুরুতে? ধাতব ক্ষেত্রে, মানে ধাতুর ক্ষেত্রে। যারা, হ্যাঁ, যারা ধাতব পদার্থ তারা হচ্ছে এই সুপার কন্ডাক্টিভিটি প্রদর্শন করবে। ঠিক আছে। তো আমি একটা চার্ট তোমাদের দেখাচ্ছি। এই চার্টটার মধ্যে তোমরা এই জিনিসগুলা পাবা। তোমরা কি চার্টটা দেখতে পাচ্ছ? চার্টটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। এই চার্টটাতে কি বলা হয়েছে, পর্যায় সারণীতে অতি পরিবাহী ধাতব বস্তুর অবস্থান এবং তাদের ট্রানজিশন টেম্পারেচার, মানে পর্যায় সারণীতে কোন কোন ধাতব ম্যাটেরিয়াল গুলা তোমার জন্য কি সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, এবং তাদের ট্রানজিশন টেম্পারেচার কত, সেই গ্রাফ মানে ইয়াটা চার্টটা এখানে দিয়ে আছে পর্যায় সারণীতে। তো এখানে বেরিলিয়াম দেখতে পাচ্ছি, মানে কোনগুলো, যেগুলো যে মানে শ্যাডো করা আছে, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, নিওবিয়াম, তারপরে তোমার মলিবডেনাম, ঠিক আছে, ক্যাডমিয়াম, জিঙ্ক, গ্যালিয়াম, ল্যান্থানাইট, ঠিক আছে, মার্কারি, এই এই যে তারপরে লেড, এই যে যেগুলো তুমি শ্যাডো করা দেখতেছো নিচে, তাদের ট্রানজিশন টেম্পারেচারটাও কি দেয়া আছে, যে কত টেম্পারেচারে গিয়ে এরা সুপার কন্ডাক্টিভিটি ধর্ম প্রদর্শন করে। বুঝাইতে পারছি কথাটা সবাইকে? ওকে। জি। তা আমি আরেকটা হ্যাঁ বলো। ভাই এই মানগুলা তাহলে কি মুখস্থ, মানে পয়েন্টের মানগুলা? না না, এগুলো তোমাদের মুখস্থ রাখা লাগবে না, এগুলো তো এক্সপেরিমেন্টাল ভ্যালু, আমি আর কি মানে তোমাদেরকে বোঝানোর জন্য বললাম যে কোন কোন মেটাল গুলা তোমরা সুপার কন্ডাক্টর হিসেবে পাবা, এই স্লাইডে হচ্ছে তোমরা পুরোটাই দেখতে পারবা আর কি। ঠিক আছে, এই জন্য স্লাইডটা দিলাম আর কি। ঠিক আছে। জি ভাই। ওকে। আর তোমরা যদি এইগুলা কোনটা কত সালে আবিষ্কার হইতে, আহ কার টেম্পারেচার কত, এগুলো যদি তোমরা আরেকটা স্লাইডে দেখতে চাও, আমি তোমাদের জন্য সেটাও দেখায় দিচ্ছি। এটা তোমরা তোমাদের কালেকশনে রাখতে পারো। ঠিক আছে। তোমাদের কাজে দিবে, আমি সেটাও দেখাচ্ছি। সজীব, 1 মিনিট বাকি থাকতে বললো তোমাকে। এই যে এটা, এখানে তোমরা মানে কত সালে কোন সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল আবিষ্কার হয়েছে, তার ট্রানজিশন টেম্পারেচার কত কি, তোমরা এই স্লাইড থেকে তোমরা এগুলো তোমরা এখানে দেখতে পাবে আর কি। ঠিক আছে। তো এই সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের অনেকগুলা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা হচ্ছে সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল গুলো মাইজনার ইফেক্ট শো করে। তারপরে আমরা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল আমরা, আচ্ছা শেষ হয়ে যাবে আমার ক্লাস এখন। আর সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের যেটা আছে, এই সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালে আমরা হচ্ছে টাইপ 1 টাইপ 2, আমরা দুই ধরনের সুপার কন্ডাক্টর আমরা দেখি। এই যে টাইপ 1 এবং টাইপ 2, যেটা এটা 1950 সালে অর্ডার প্যারামিটার অনুযায়ী গিন্সবার্গ এবং ল্যান্ডাউ আহ পিনোমেনোলজিক্যাল তত্ত্ব প্রত্যাবর্তন করেন, এবং সেখান থেকে হচ্ছে আমরা এই টাইপ 1 টাইপ 2 সুপার কন্ডাক্টিভিটি আমরা দেখতে পাই। তো ইনশাল্লাহ সামনের ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করব। যদি আজকে তোমরা চাও আমি আলোচনা করতে পারি তোমাদের মতামত নিয়ে, যদি আজকে আরো আলোচনা চাও আমি জি করতে পারি। ভাইয়া করেন, সময় আছে। বাকিরা বাকিরা যদি ওপিনিয়ন দেন, মেজরিটি যে মতামত দিবে, মাইজনার ইফেক্টের একটা ছবি, পারফেক্ট ডায়াম্যাগনেটিজম মাইজনার ইফেক্ট। ঠিক আছে, এটা মাইজনার ইফেক্ট একটা ছবি। তো যে কথাটা বলতেছিলাম, যে ভাই একজন সুপার কন্ডাক্ট, ক্লাসে জয়েন করতে পারতেছে না, হোস্ট মনে হয় অ্যাকসেপ্ট করতেছে না একজন। ইয়া সাথী, দেখো তো কি সমস্যা অনিবার এটা। স্যার হয়তো নেটওয়ার্ক প্রবলেম হয়েছে। আচ্ছা, ও কি লিঙ্ক পায় নাই নাকি, নাকি সেকেন্ড লিঙ্কে কোনো, পারমিশন পাই নাই মনে হয়। হোস্ট ভাইকে বানাই দেন। না, যে করতেছে সেই হোস্ট করুক, সমস্যা নাই।
ও তো পারমিশনের মনে হয় না কিছু রাখছে এখানে, ডিরেক্টলি জয়েন করার কথা। পারমিশনও থাকে অনেক সময় ভাইয়া। ও আর কি, আচ্ছা। তো এইখানে কি অনিমা কি জয়েন করতে পারছে? আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, দেখেন যে এটা একটা মাইজনার ইফেক্টের একটা উদাহরণ আর কি, মানে একটা পিকচার আর কি। তো মাইজনার ইফেক্ট আসলে কি? আর ওই যেটা বলতেছিলাম যে সুপার কন্ডাক্টর গুলো কিন্তু পারফেক্ট কি ডায়াম্যাগনেটিক মানে ক্যারেক্টারিস্টিক্সটা তারা হচ্ছে শো করে। এবং যারা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল তাদের হচ্ছে তোমার এই মাইজনার যে ইফেক্টটা, এই ইফেক্টটা কিন্তু তাদের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে। এবং 1933 সালে মাইজনার এবং ওচেনফিল্ড তারা আবিষ্কার করেন যে এই যে সুপার কন্ডাক্টিং যে স্টেট, এটা একটা ডায়াচুম্বকীয় স্টেট। ঠিক আছে। এবং এই যে সুপার কন্ডাক্টিং স্টেটে বস্তুর মধ্যে, মানে যেই বস্তুটা সুপার কন্ডাক্টিং প্রপার্টি দেখাচ্ছে, তার মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু জিরো হয়। ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু জিরো হয়। মানে এই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এই দুইজন তারা পরীক্ষার মাধ্যমে লক্ষ্য করেন যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, মানে তুমি যদি একটা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালকে রাখো এবং সেই সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের অভ্যন্তরে তুমি যদি ট্রানজিশন টেম্পারেচারের নিচে তাকে ঠান্ডা করো, তাহলে হঠাৎ করে সেইখানে চৌম্বক ফ্লাক্স সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, সম্পূর্ণরূপে চৌম্বক ফ্লাক্স বিলুপ্ত হয়ে যাবে। এবং কখন হবে? যখন এটা সুপার কন্ডাক্টিং স্টেটে পৌঁছে যাবে। ঠিক আছে। আবার তুমি যদি এই পদার্থটার পাশে চৌম্বক ক্ষেত্রের মান খুবই সতর্কতার সাথে তুমি যদি মাপতে থাকো, তাহলে তুমি দেখতে পাবা যে এই ট্রানজিশন টেম্পারেচারের নিচে হতে তাপমাত্রা বাড়াইলে আবার ধীরে ধীরে ফ্লাক্স গুলা কি প্রবেশ করতেছে। এবং যখন এটা ট্রানজিশন টেম্পারেচারে পৌঁছাইবো, তখন এটা একটা সাধারণ পরিবাহী মতো কি আচরণ করবে। তাহলে মাইজনার ইফেক্টটা কি একটু সহজ করে বোঝার চেষ্টা করি সবাই। এটাও কিন্তু অনেক সময় মানে এটা পরীক্ষায় আসে, মাইজনার ইফেক্ট ব্যাখ্যা করা। আমি খুব ডিটেলসে ডিপলি যাচ্ছি না, আমি সিম্পল ভাবে এটা জিনিসটাকে বোঝাইতে চেষ্টা করতেছি। তুমি এখানে যে রিংটা দেখতে পাচ্ছ, এই যে চিত্রের মধ্যে যে রিংটা দেখতে পাচ্ছ, এই রিংটা হচ্ছে একটা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল। ঠিক আছে। এখন এই সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল আমরা তো একটু আগে বললাম যে সুপার কন্ডাক্টিভিটি তারাই প্রদর্শন করবে যারা কি মেটালিক। এখন একটা মেটালিক বস্তুকে যদি তুমি ট্রানজিশন টেম্পারেচারের উপরে রাখো, তাহলে সেটা কি নর্মাল স্টেট ভাবে আচরণ করবে। আর যদি তুমি কি করো, সেটাকে ট্রানজিশন টেম্পারেচারের নিচে নিয়ে যাও, তখনই তো সে সুপার কন্ডাক্টিং স্টেট হিসেবে কি করবে? আচরণ করবে, তাই না? যেটা আমরা একদম সিম্পল ভাবে এখানে বললাম। তো এখন একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, তো ম্যাগনেটিক ফিল্ড কাকে বলে? আমি মনে এটা কি তোমরা জানো ম্যাগনেটিক ফিল্ড কাকে বলে? কেউ বলতে পারবা? মানে তুমি যদি কোনো একটা স্থানে একটা ম্যাগনেট রাখো, সেই ম্যাগনেটের প্রভাব যত যতটুকু অঞ্চল জুড়ে তোমার জন্য কি থাকবে, যতটুকু অঞ্চল জুড়ে তার প্রভাবটা সে বজায় রাখবে, সেটা হচ্ছে তার ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে। নর্মালি ইলেকট্রিক ফিল্ড বলতে আমরা কি বুঝি? একটা 1 কুলম্ব ধনাত্মক চার্জকে যদি তুমি কোথাও রাখো, সে 1 কুলম্ব ধনাত্মক চার্জের যে প্রভাব, এটা যতটুকু জায়গা জুড়ে থাকবে সেটা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড। ঠিক একইভাবে একটা ম্যাগনেটকে যদি তুমি কোনো জায়গায় রাখো, সেই ম্যাগনেটের প্রভাব যতটুকু জায়গা জুড়ে থাকবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এরকম একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি যদি একটা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল রাখো, এবং সেই সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের অভ্যন্তরে তুমি যদি টেম্পারেচারটাকে ট্রানজিশন টেম্পারেচারে নিয়ে যাও, মানে নিচে নিয়ে যাও, কথাটা কিন্তু ভালো করে বুঝো। ওই সুপার কন্ডাক্টিং
ম্যাটেরিয়ালের অভ্যন্তরে টেম্পারেচারকে যদি তুমি কি করো, ট্রানজিশন, তুমি হঠাৎ করে দেখতে পাবা সেইখানে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু টোটালি জিরো হয়ে গেছে। তার মানে কি, সেখানে কোনো ম্যাগনেটিক ফ্লাক্স নাই। ঠিক আছে? তো ম্যাগনেটিক ফ্লাক্স না থাকার অর্থ হচ্ছে সেই মেটালিক বস্তুটা সুপার কন্ডাক্টর হয়ে গেছে, বা তার মধ্যে সুপার কন্ডাক্টিভিটির ধর্ম তৈরি হয়েছে। এখন যদি তুমি খুবই সতর্কতার সাথে ওই সুপার কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের চৌম্বক ক্ষেত্রের মান খুবই সতর্কতার সাথে যদি তুমি মাপতে থাকো, এবং কিভাবে মাপবা, এই যে তুমি টেম্পারেচারটাকে ট্রানজিশন টেম্পারেচারের নিচে নিয়ে গেছো, এখন তুমি আস্তে আস্তে টেম্পারেচারটাকে ট্রানজিশন টেম্পারেচারের দিকে নিয়ে যাবা। তাহলে দিকে নিয়ে যাইতে যাইতে তুমি দেখবা, তুমি যত ট্রানজিশন টেম্পারেচারের কাছে যাচ্ছ, আস্তে আস্তে ম্যাগনেটিক ফ্লাক্সের উপস্থিতি সেখানে দেখা যাচ্ছে। ঠিক যেই মুহূর্তে তুমি ট্রানজিশন টেম্পারেচারের পয়েন্টে পৌঁছায় যাবা, তুমি দেখবা ওই বস্তুটার মধ্যে কি আবার চৌম্বক ফ্লাক্সের উপস্থিতি তুমি দেখতে পাচ্ছ। এবং যেই মুহূর্তে তুমি চৌম্বক ফ্লাক্সের উপস্থিতি সেখানে দেখতে পাবা, তখন সেই বস্তুটা স্বাভাবিক মেটালিক স্টেটে চলে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, একটি বস্তু যখন সুপার কন্ডাক্টিং স্টেটে থাকে, তখন তার অভ্যন্তরে ম্যাগনেটিক ফিল্ডের যে ভ্যালু, চৌম্বক ক্ষেত্রের যে মান, সেটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তখন আমি সেখানে আর কোনো ম্যাগনেটিক ফিল্ড পাবো না। আমার কথা কি সবাই বুঝতে পারছি, না সমস্যা আছে? বুঝ- আচ্ছা, কথাটা সামারি আবারও করতেছি। একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুমি যদি একটি মেটালিক পদার্থ রাখো, একদম সহজ ভাষায় একটা মেটালিক পদার্থ রাখো, এবং সেই মেটালিক পদার্থের অভ্যন্তরে টেম্পারেচারকে তুমি যদি কমাইতে থাকো, ঠিক যেই মুহূর্তে তুমি ট্রানজিশন টেম্পারেচারের নিচে চলে যাবা, তুমি দেখতে পাবা ওই মেটালিক বস্তুর মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, ম্যাগনেটিক ফিল্ডের ইফেক্টই নাই। তখন তুমি দেখবা সেখানে ম্যাগনেটিক ফ্লাক্স নাই, বিলুপ্ত হয়ে গেছে। কখন ঘটনাটা ঘটবে, যখন ট্রানজিশন টেম্পারেচারের নিচে তুমি নিয়ে গেছো, ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু জিরো হয়ে যাবে। ঠিক আছে? এই যে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালুটা এখানে জিরো হয়ে যাইতেছে, এটাকে আমরা বলি মাইজনার ইফেক্ট। মাইজনার ইফেক্ট বা মাইজনারের প্রভাব বলি। এখন যদি তুমি ওই বস্তুটাকে কি করো, ওই বস্তুর ইনসাইডের যে টেম্পারেচারটা আছে এটাকে আবার ধীরে ধীরে তুমি ট্রানজিশন টেম্পারেচারের কাছে নিয়ে যাও, তাহলে তুমি দেখবা আবার আস্তে আস্তে তার অভ্যন্তরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, মানে ম্যাগনেটিক ফ্লাক্সের আবির্ভাব আসা শুরু হচ্ছে। এবং যেই মুহূর্তে তুমি ট্রানজিশন টেম্পারেচারের পয়েন্টে গিয়া পৌঁছাবা, ওই মুহূর্তে ওই বস্তুটা মেটালিক বস্তুতে আবার পরিণত হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি একটি সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের ভেতরের যে ম্যাগনেটিক ফিল্ড, তার যে ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে তোমার কত, জিরো। এবার কি ক্লিয়ার? দেখেন, কারো কোনো এই জায়গায় প্রশ্ন আছে থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে এই যে যেটা আলোচনা করলাম এটা হচ্ছে কি মাইজনার ইফেক্ট। তো সামনে ক্লাসে এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। সুপার কন্ডাক্টর ওয়ান মানে টাইপ ওয়ান এর সুপার কন্ডাক্টর, টাইপ টু সুপার কন্ডাক্টর, তাদের ক্লাসিফিকেশন, এই মাইজনার ইফেক্ট, এগুলো নিয়ে আহ আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই নতুন নতুন টপিক গুলো নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।